পরিচালনা পর্ষদের নিষ্ঠা এবং ব্যবস্থাপনা দলের দক্ষতাই পারে একটি শক্তিশালী ব্যাংক প্রতিষ্ঠা করতে। দর্শক, আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। কর্তার অর্থকথার এই পর্বে আমরা কথা বলবো সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেনের সঙ্গে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক বৃহৎ শিল্পের পাশাপাশি দেশের কৃষি ও কৃষিভিত্তিক ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে অর্থায়ন করছে বেসরকারি মালিকানাধীন এ বাণিজ্যিক ব্যাংক। বর্তমানে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এস.এম. আমজাদ হোসেন। পারিবারিক সূত্রে ব্যবসা পেশায় আসা আমজাদ হোসেন দেশের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। পারিবারিক সূত্রে ব্যবসা পেশায় আসা আমজাদ হোসেন দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হিমায়িত চিংড়ি রপ্তানি করে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করায় রপ্তানি পুরস্কারও পেয়েছেন এ সফল ব্যবসায়ী। একাধিক প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমজাদ হোসেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ইউনিভার্সিটি থেকে সরাসরি আমি পারিবারিক ব্যবসায় জয়েন করি। তখন পারিবারিক ব্যবসা বলতে পারেন ট্রেডিং হাউসটাই ছিল আমাদের মেইন, এবং আমরা পারিবারিকভাবে আমাদের ব্যবসার বয়স অনেক বছর। আমার দাদা এবং তারা একসময় রেঙ্গুনে ব্যবসা করতো, তারপরে কলকাতায় ছিল। তো ব্যবসায় আমাদের একটা ট্র্যাডিশন হচ্ছে আমরা পূর্বসূরিদের বলতে পারেন পথটাকে ধরছি। আমি এটা 1982 সাল শুরু করলাম। শুরু করার পরে 1985 সালের দিকে আমি প্রথম ইন্ডাস্ট্রি করার জন্য মনোনিবেশ করি, এবং 1985 সালে তখন আমার কাছে যে টাকা পয়সা ছিল, অথবা আমাদের পারিবারিকভাবে যে টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সেখান থেকে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিটা তৈরি করি, সিভিল ওয়ার্কটা তৈরি করি। সিভিল ওয়ার্ক শেষ হয়ে যাওয়ার পরে মেশিনারিজে প্রায় অর্ধেকের বেশি আমরা ইম্পোর্ট করে আনি। বাকি অর্ধেক মেশিন আমি কিন্তু আইডিএলসি, তখন কিন্তু আইডিএলসি সবে মাত্র শুরু করেছে বাংলাদেশে। তখনকার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন আমিনুল ইসলাম সাহেব, এই মফিজউদ্দিন সরকার, জিএম, এদের হাতেই বলতে পারেন ব্যবসায়ের বাকি যে মেশিনারিজগুলো ওনারা আমাকে লিজ বেসিসে দিয়েছিলেন, লকপুর ফিশ প্রসেসিং কোম্পানি। এবং এই যে শুরু করলাম, উইদিন 3 ইয়ার্সের ভিতর আমরা মোটামুটি একটা নাম করা কোম্পানিতে চলে গেলাম। এবং 7 ইয়ার্সের ভিতর আমরা কিন্তু অনেককে টপকিয়ে প্রথম সারির এক্সপোর্টার হিসেবে আমরা মোটামুটি খাতায় নাম লেখালাম। এবং আপনার 1991 সালে আমি প্রথম চিংড়ি রপ্তানিতে স্বর্ণপদক পাই। আশ্চর্য বিষয় হলো, আপনি যদি এবছর রপ্তানিতে পান তাহলে 5 বছর 4 বছর পরে সেটা আপনাকে দেওয়া হয়। তো আমি যদিও 91 সালে প্রথম পেলাম, কিন্তু পদকটা দেওয়া ছিল দিতে দিতে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে যখন ক্ষমতায় আসে, তখন সে পদকটা তার হাতে নেওয়া। এবং তারপরের থেকে আমার আর পিছনে ফিরতে হয়নি। একে একে অনেকগুলো চিংড়ি প্রসেসিং ইন্ডাস্ট্রি করছি, অত্যাধুনিক করছি, এবং এটাকে এখন রেডি টু কুক করতাম আমরা গত 2 বছর যাবৎ রেডি টু ইট। আপনি ইচ্ছা করলে এটাকে বাসার থেকে, দোকান থেকে কিনে নিয়ে যে বাসায় যে আপনি ওভেনে দিয়েই কিন্তু এটাকে আপনার পছন্দ মতো রেসিপি দিলেন, মানে কী পরিমাণ কী খেতে, মশলা খেতে আপনি পছন্দ করেন, সেই মশলাটা দিয়ে একটু গরম করে নিলেই হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন ব্যবসায় ডাইভার্সিফাইড করলাম। জুট মিল করেছি, এই প্যাকেজিং সামগ্রী আমরা এক্সপোর্ট করি। তখন দেশে আপনার প্যাক লিঙ্কেজ যে সমস্ত, সবই কিন্তু ইম্পোর্ট করে আনতে হতো। বোতামটাও ইম্পোর্ট করে আনতে হতো, কাপটাও অনেক সময় ইম্পোর্ট করে আনতে হতো।
আপনার রেডিমেড গার্মেন্টসের যেটা উপকরণগুলো সবই ইম্পোর্ট করে আসতো। তখন কিন্তু আমরা এখানে ওইটা বানানো শুরু করলাম, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। সেটা কিন্তু বড় আকারে না, আমরা প্যাকেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলাম। প্যাকেজিংয়ের ভিতরে আমরা অনেক দিন কাজ করছি এবং এখনও করে যাচ্ছি, যেটা আমরা বলতে পারেন প্রতি বছর আমাদের এটা থেকে 2 থেকে 2,500 কোটি টাকা আমাদের এক্সপোর্ট হয়। এরপরে আমি আসলাম জুটে। আমরা আমিরাতে সাপ্লাই করি এগুলো, আমিরাতে সাপ্লাই করি ব্যাগ বানিয়ে। আমরা সবসময় কোয়ালিটি কনসাস। ব্যাংকের গল্পটা একটু ভিন্ন। আমি তখন আমেরিকায় থাকি একটা দুর্ঘটনার কারণে। বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমার একটা ভাইকে প্রকাশ্যে দিনের বেলায় রাস্তায় মেরে ফেলে। ইলেকশন করা অবস্থায় 2000 সালের ইলেকশনে 1 তারিখে বিএনপি ক্ষমতায় যায়, 16 তারিখে আমার ইমিডিয়েট ছোট ভাইকে মেরে ফেলে। তারপরে আমি বিদেশে চলে যাই, নিজের যান বাঁচানো বড় কথা বলে একটা কথা আছে না, এটা আমার ফ্যামিলি নিয়ে চলে যাই, ওখানে থাকি। পরবর্তীতে যখন ব্যাংক দেয়, আমরা ব্যবসায়ী বান্ধব কিছু লোকের সমন্বয়ে আমরা কিন্তু ব্যাংকটা পরিচালনা করে আসছি। 2013 সালের এপ্রিলে 409 কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকিং ব্যবসায় আসে চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। সব শেষ হিসেব অনুযায়ী ব্যাংকের পরিশোধিত মূলধন 433 কোটি 50 লাখ টাকা, আর ব্যাংকের বর্তমান মূলধন ছাড়িয়েছে 550 কোটি টাকা। প্রতিষ্ঠার পর মাত্র 4 বছরেই ব্যাংকের সম্পদও ছাড়িয়েছে 4,500 কোটি টাকারও বেশি। আমাদের দেশে কিন্তু সত্যি কথা বলতে কি অনেকে অনেক কথা বলে, ব্যাংক অনেক বেশি হয়ে গেছে, আমাদের এটা হয়েছে সেটা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আপনাকে যদি আমি একটু আমাদের পার্শ্ববর্তী দেশের পরিসংখ্যান দিই, তাহলে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের ব্যাংকের সব ব্যাংক মিলে যে কয়টা ব্রাঞ্চ আছে, সরকারি বেসরকারি মিলে, ইন্ডিয়ার একটা ব্যাংকের তার থেকে বেশি ব্রাঞ্চ। পাকিস্তানে শুধু হাবিব ব্যাংকেরই ব্রাঞ্চ আছে 7,500। শুধু হাবিব ব্যাংকের ব্রাঞ্চ আছে সমগ্র পাকিস্তানে 7,500। আমাদের এখানে সর্বোচ্চ বড় ব্যাংক প্রাইভেট সেক্টরে সোনালী ব্যাংক, তার শাখার সংখ্যা 1200। আপনি দেখেন এতগুলো ব্যাংক দেওয়ার পরেও সত্যি কথা বলতে কি ভালোভাবে ম্যানেজমেন্টে যারা ভালো চালাচ্ছে তারা কিন্তু ভালোই আছে, খারাপ নাই। তো আমি মনে করি মনিটরিং বিভাগ বাংলাদেশ ব্যাংকের এবং আমাদের ব্যাংকগুলো ইন্টারনাল মনিটর এবং ব্যবস্থাপনায় যদি ভালো লোকজন থাকে, অভিজ্ঞ লোকজন থাকে এবং অনভিজ্ঞ লোক অভিজ্ঞ করে নেওয়ার দায়িত্ব কিন্তু ব্যাংকের, সেটা যদি আমরা ঠিকমতো করতে পারি, কোনো ব্যবসা কিন্তু খারাপ যায় না, ভালোই যায়। আমি যদি একটা পর্যায়ে হাল ছেড়ে দিই, আমি যদি একটা পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ি, তাহলে আমাকে নিশ্চয়ই পরবর্তী যার এনার্জি আছে তাকে আপনার চুজ করতে হবে, তার কাছে নির্দ্বিধায় তাকে আমার ক্লান্তিটুকু আমি যেটা করতে পারছি না সেখানে তাদের কাছে হস্তান্তর করতে হবে। কাস্টমার চেনাটা হচ্ছে ব্যাংক ব্যবসার সব থেকে বড় দিক। আমি কোথায় ইনভেস্ট করছি এটাই হচ্ছে সবচেয়ে বড় দেখতে হবে। আপনি যতই বাড়ি ঘর অলংকার এটা সেটা ইত্যাদি দেখেন, অট্টালিকা দেখেন, বিশাল বিল্ডিং দেখেন, এটাকে আপনি কোলাটারাল হিসেবে নিচ্ছেন, কিন্তু আসলে কি আপনার ওই যে নিলেন সে ব্যবসা যদি ফেল করে, অনভিজ্ঞ লোকের যদি আপনি ইনভেস্ট করেন আসলে যদি ব্যবসা ফেল করে, এই সমস্ত করে কিন্তু ব্যাংকের জনগণের গচ্ছিত টাকা ব্যাংকের জমা থাকে, সেখান থেকে সেই টাকা আদায় করা যায় না। কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ে, আস্তে আস্তে কিন্তু ব্যাংকগুলো তখন তারল্য সংকটে ভোগে। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আরও কথা বলবো, কিন্তু তার আগে এ পর্যায়ে একটি বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথা। এ পর্যায়ে নেব একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায়। কর্তার অর্থকথায় আজ আমরা কথা বলছি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান SM আমজাদ হোসেনের সঙ্গে। কেন্দ্র ব্যাংক আমাদের যেটা তদারকি করেন সেটা যথারীতি তদারকি করেন। আমাদের বক্তব্য হলো কেন্দ্র ব্যাংক যে ভূমিকায় আছে সে ভূমিকা তাদের ঠিক আছে। আমার ব্যাংকে আমি সেটা যদি পরিপালন করি,
তাহলে আমাদের তো কোনো সমস্যা থাকে না। আমরা কতখানি পরিপালন করছি সেটার উপর নির্ভর করে। যেমন আমি আমার ব্যাংকে আমি চেয়ারম্যানই করি, আমি একটা কথাই শুধু বলি যে গভর্নমেন্টের যে নীতিমালা আছে, আমাদের রেগুলেটরি বোর্ড বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা আছে, কোনো অবস্থা থেকে এটাকে সামান্যতম মাইনাস করে আমি আমার ব্যাংক চালাবো না। যে আমার ডাইরেক্টররা খুশি থাকবে থাকবে, না থাকবে না থাকবে, প্রয়োজন আমি চেয়ারম্যান থাকবো না, কিন্তু আমি কোনো সময় হালকাভাবে ব্যাংক চালানোর প্রয়োজন না। আর যে কথাটা আগে বললাম যে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা আছে সেই ভূমিকাটা আরও কঠোর করতে হবে। শুধু কঠোর না, আপনাকে আমি এটুকুই শুধু বলি, বাংলাদেশ ব্যাংক তো কঠোর আমাদের প্রতি সবসময় আছে, আমাদের অনেক আইন আছে, প্রয়োগ নাই। বাংলাদেশ ব্যাংকের যেটুকু আছে সেটুকুই যদি আমরা প্রয়োগ করি, আমরা কিন্তু ব্যাংকগুলোকে অত্যন্ত ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। ম্যানেজমেন্ট যদি গতানুগতিকভাবে ভালো থাকে তাহলে কিন্তু ব্যাংক খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি সারা জীবন চেয়ারম্যানই করব, আমি সারা জীবন ডাইরেক্টর থাকব, এটা ভুল ধারণা। আমার মনে করেন আমাদের পরিবার, অনেকেরই এখন পরিবার, তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছে, তারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে আমরা এখানে আনতে পারি। এবং এখনও পৃথিবীর অনেক দেশে ব্যাংকিং নিয়মকানুন যেটা পরিপালন করা হয়, আমাদের এখানে পরিপালন করা হয় না। আপনি মনে করেন আপনার একটা শাখা আপনার লোন প্রপোজাল পাঠালো, হেড অফিস থেকে অনুমোদন করা হলো, ওই ব্যাংকের কাজই কিন্তু এই পর্যন্ত শেষ। হেড অফিস বুঝে তাকে লোন দিল, হেড অফিসের উচিত বিশাল টিম করে রাখা সেই লোনটা সে কীভাবে ইউজ করছে। ব্যাংকের টাকা আমার টাকা নয়, ব্যাংকের টাকা সাধারণ মানুষের টাকা, ছোট্ট ছোট্ট সঞ্চয় থেকে বিশাল আকার ধারণ করছে। সেটা যদি আমি যদি ঠিকমতো ব্যবহার না করতে পারি, ঠিকমতো ইনভেস্ট না করতে পারি, দোজ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস, হোয়াট এভার বিজনেস ডাজ নট ম্যাটার। ম্যাটার হলো এই যে আমরা যেখানে বিনিয়োগ করব সঠিকভাবে বিনিয়োগ করতেছে কিনা। সারা দেশে ৫৪টি শাখা অফিসের মাধ্যমে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রায় ৭০০ জন কর্মী নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছেন প্রায় ১ লাখ গ্রাহককে। এ ব্যাংকের ১৮টি নিজস্ব এটিএম বুথের মাধ্যমে ৮,০০০-এরও বেশি ডেবিট কার্ড এবং ২৫০ ক্রেডিট কার্ড গ্রাহক পাচ্ছেন দ্রুত গতির আর্থিক সেবা যে কোনো প্রয়োজনেই। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সুবিধার আওতায় এই ব্যাংকের গ্রাহক পেতে পারেন যে কোনো ব্যাংকের এটিএম বুথের সেবা। ম্যানেজমেন্টকে অবশ্যই যুগোপযোগী হতে হবে, ব্যাংকের ম্যানেজমেন্টকে। সেই সাথে যারা ব্যাংকের পরিচালক, যারা চেয়ারম্যান পরিচালক যারা আছে, তাদেরও কিন্তু বর্তমান জগতের সাথে, তথ্য প্রযুক্তির সাথে মিল থাকতে হবে, তাদের কিন্তু আধুনিক ধ্যান ধারণা থাকতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু উঠে যাবে না। আমি একটা কথা শুধু আমি খুব জোর গলায় বলবো, সরকার ব্যাংকের ব্যবসা করবে কেন? সরকারের জন্যই তো রিজার্ভ ব্যাংক রয়েছে, বাংলাদেশ ব্যাংক রয়েছে, সেন্ট্রাল ব্যাংক রয়েছে। সরকার বিশেষায়িত ব্যাংক করতে পারে, তবে একটু শুধু এটুকুই বলে রাখি আপনাকে, সরকার আমলা দ্বারা অথবা সরকারি কর্মকর্তা দ্বারা কোনোদিন ব্যাংকের ম্যানেজমেন্ট ভালো চলবে না, উচ্চ পদের কর্মকর্তাদের ভালো মতো চলবে না। তার কারণ মানুষের পেশাগত যে একটা ইচ্ছা, এটা কিন্তু অনেকটা হারিয়ে গেছে বলতে পারেন। ব্যাংক চালাতে গেলে প্রফেশনাল ব্যাংকার দরকার, এবং ম্যানেজমেন্ট যেটা হবে এখানে বাংলাদেশ ব্যাংকের তদারকি যেটা আছে সেটা যথোপযুক্ত আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা, সেন্ট্রাল ব্যাংকের যে ভূমিকা, সেই ভূমিকা অন্যান্য দেশে যতটুকু দেখতে পাই, বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। কারণ আমরা কিন্তু মাত্র, আমাদের জন্ম তো বেশি দিন না, ব্যাংক ব্যবসায় তো আমাদের এখানে কেউ খুব একটা ছিল না। আমাদের পূর্বসূরি পাকিস্তান আমলে এখানে তো ব্যাংক ব্যবসা খুব একটা লোকজন ছিল না। ট্রাইবেল ব্যাংকের মালিকানা ছিল সব পাকিস্তানি, পশ্চিম পাকিস্তান আলাদা, তখনকার পশ্চিম পাকিস্তানি আলাদের অনেক মালিক ছিল, তারা ইন্ডিয়ান মালিকও এখানে ব্রিটিশ পিরিয়ডে তারা ব্যাংক চালাইছে। এখনও দেখেন ব্যাংক অফ বরোদা, তারা সেই ব্রিটিশ এখান থেকে চলে যাওয়ারও 100 বছর আগের থেকে, 150 বছর আগের থেকে তারা শুরু করছে। স্টিল দে আর দ্য নাম্বার 1 ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড।
সো এখানে সরকারের কাজ না, কিন্তু ব্যাংকের আমি মনে করি সরকারের ব্যাংকের মালিকানা অন্তত 50% ভালো শেয়ার বিক্রি করে দেওয়া উচিত। বিশাল টাকাও আসবে, ভালো ম্যানেজমেন্টও তৈরি হবে। প্রায় ৮০,০০০ আমানতকারী সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকে জমা রেখেছেন ৩,৮০০ কোটি টাকারও বেশি। এই আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখার ক্ষেত্রে গ্রাহক লাভ পান সর্বোচ্চ ৭.৫% হারে। আমানতে সর্বনিম্ন সুদের হার এখানে ৫%, আর ঋণ নেয়ার ক্ষেত্রে এ ব্যাংকে গ্রাহককে দিতে হয় সর্বোচ্চ ১৬% হারে সুদ। নানা স্কিমের আওতায় গ্রাহক এখান থেকে ঋণ পেতে পারেন সর্বনিম্ন ৯% সুদে। প্রায় ৪,৫০০ গ্রাহক ইতিমধ্যে এ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ৩,০১৭ কোটি ৪১ লাখ টাকা। যে আমার ব্যাংকের কাজ হচ্ছে আপনার উদ্যোক্তা তৈরি করা, এবং যারা ব্যবসায় নাই, যাদের কাজের হাত আছে, যারা কাজ বোঝে, তাদের কাছ থেকে আমরা বেশি করে আমরা কনসেন্ট্রেট দিই, আমাদের মনোযোগটা তাদের দিকে বেশি। কারণ আমরা দেখে আসছি একটা পর্যায়ে যে টাকার অভাবে অনেকে ভালো কাজ জানা থাকলেও ভালো ব্যবসা করতে পারে না। আমরা সেদিকেই কিন্তু কনসেন্ট্রেট বেশি। আমাদের ব্যাংক আমরা বড় লোনকে অধিকাংশ সময় আমরা অ্যাভয়েড করি, কিন্তু একেবারে যে অ্যাভয়েড করি তা না। আপনার কিছু কিছু কর্পোরেট ক্লায়েন্ট আছে, তাদেরকে চোখ বন্ধ করে ইনভেস্ট করা যায়। আমাদের ব্যাংকে কর্পোরেট ক্লায়েন্টের সংখ্যা খুবই কম। আমরা মাঝারি, স্বল্প মাঝারি এবং ছোট গ্রামীণ অর্থনীতিতে যারা ভূমিকা রেখে যাচ্ছে, আমাদের ব্যাংক কিন্তু এখানেই কাজ করে বেশি। এই জায়গায় আমি আরেকটা বিষয় জানতে চাই, আপনি বলছিলেন যে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, তো আপনাদের বিনিয়োগের ঠিক কি পরিমাণ এগ্রিকালচারে বিনিয়োগ করা সম্ভব? আমরা কিন্তু আমাদের সমস্ত যে আমাদের ডিপোজিট, এটা আমরা একটা জায়গায় কনসেন্ট্রেট করি না। আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে একটা নিয়মই আছে যে আমার ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং অন্যদের মাঝে একটা টাকা বিতরণ করতেই হবে। দ্যাট ইজ দ্য 5%। এটা আমরা প্রতি 3 বছর, লাস্ট 3 ইয়ার্স আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমরা করি। এর উপরে যারা আছে তাদের দিকে করি। বিধায় ওই যে আপনি যে বললেন, আমরা কিন্তু অনেকগুলো ডিম একটা বাস্কেটে রাখি না। আমাদের পুঁজিটা, আমাদের যে সঞ্চয়টা, আমাদের যে ব্যাংকের যে সব আমানতকারী আমানত, এটা আমরা বিভিন্ন সেক্টরে একটা আমাদের ভিতরে একটা শেয়ার করে আমরা করি যে এই দিকে বিনিয়োগ যাবে, মৎস্য খাতে এত যাবে, কৃষি খাতে ওটাও তো কৃষি, ঝুঁকিটা কমে যায়। আমাদের ছোট ইন্ডাস্ট্রি পক্ষে এতটা যাবে, বড় ইন্ডাস্ট্রি, দোজ আর দ্য রিয়েল বিজনেসম্যান এবং যাদের কোনো স্পট পড়েনি সারা জীবনের মধ্যে, তাদেরকে আমরা অনেক সময় বেছে নিই। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আরও কথা বলবো, কিন্তু তার আগে পর্যায়ে আরেকটি বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথা। এ পর্যায়ে নেব আরও একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায়। কর্তার অর্থকথায় আজ আমরা কথা বলছি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান SM আমজাদ হোসেনের সঙ্গে। এ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ পরিস্থিতি। আপনার ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ শূন্য, একই সময়ে একই আর্থিক ক্ষেত্রে ব্যবসা করে আসলে এই অভূতপূর্ব সাফল্য আপনারা কিভাবে অর্জন করলেন, এবং যে ব্যাংকগুলো খেলাপি ঋণের ঝুঁকিতে আছে তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আপনি প্রথমে বলছেন সরকারের বিভিন্ন ব্যাংকের কথা, সরকারি ব্যাংকের কথা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রজন্মের। এখানে আমার কমেন্টস নাই। এখানে আমি আগেই বলে গেছি, যদি গতানুগতিকভাবে স্টেবল ম্যানেজমেন্ট থাকে তাহলে আপনার সবকে ঠিক রাখা যায়। আর যদি গতানুগতিকভাবে দেখেন, আমি আমাদের ব্যাংকে 4-4.5 বছর বয়স। একটা ব্যাংকে 4-4.5 বছর নতুন ব্যাংকে খেলাপি থাকার কথা না। যত আপনার ঋণ বাড়ে তত সেখান থেকে 2-1 ব্যবসায়ী ঝরে পড়ে, অনেকে বিভিন্ন কারণে মারা যায়, ঠিকমতো পরিচালনা হচ্ছে না। একটা ব্যাংকে একটা নির্দিষ্ট পর্যায়ে খেলাপি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এবং রেগুলেটরি বোর্ড, গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্ট করে। সীমাতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এটা বলতে পারেন আপনার একটা অ্যালার্মিং। কিন্তু একই সঙ্গে আপনাদের সঙ্গে চতুর্থ প্রজন্মে ব্যাংক শুরু করা অনেকগুলো ব্যাংকের অবস্থা কিন্তু ভালো না। না, সে আমি অন্যদের ব্যাপারে আমি খুব একটা বলতে পারবো না, আমার খুব একটা জানা নেই।
আমাদের ব্যাংকটা একটু অন্যরকমভাবে চলে, নিয়ম মাফিক চলে। নিয়ম বলতে আমরা সাধারণত ম্যানেজমেন্টে যারা আছে তাদের পরে অনেকটা বলতে পারেন যে পার্টি যখন নির্বাচন করবেন, পার্টি যখন সিলেক্ট করবেন, তখন ওই পার্টির আসলে কি করে দক্ষভাবে সিলেক্ট করার চেষ্টা করবেন। চেষ্টা কি, দক্ষভাবে করতেই হবে। আমাদের বোর্ডে যখন আসে তখন সবাই কিন্তু আমরা ব্যবসায়ী, বোর্ডে আমরা যারা আসছি তারা সবাই ব্যবসায়ী। এরা কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের ভিতর যে অনেকটা বড় হয়েছে বলতে পারেন। এরা রাস্তার মানুষ, এরা অনেকে একেবারে, আমার নিজের কথা বলি, আমি একেবারে ছোট জায়গার থেকে উঠে আল্লাহ এই পর্যন্ত আনছে, এটা সাফল্যের মুখ চোখে দেখি। কিন্তু সত্যি কথা বলতে কি, এর ভিতরে যে অনেক ফেস করে আসছি, যেগুলো যে সমস্যাগুলো ফেস করে আসছি, সেইগুলো যদি আমি অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের ব্যাংক অবশ্যই ভালো চলছে, ইনশাল্লাহ চলবে। ব্যাংকিং ব্যবসায় ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন শীর্ষকর্তা। তার মতে, গ্রাহকের আমানতের অর্থ ভালো বিনিয়োগের দায়িত্ব ব্যাংকের ব্যবস্থাপনা দলের। একটি ভালো পরিচালনা পর্ষদের কখনই ব্যবস্থাপনা দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা উচিত নয়। কিভাবে উদ্যোক্তা হতে হবে, কিভাবে ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, কিংবা কিভাবে নতুন একটা ব্যবসা শুরু করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান বা অভিজ্ঞতার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তা যখন আসে তখন কিভাবে তারা আপনার ব্যাংক থেকে লোনটা পেতে পারে? মনে করেন ইউনিভার্সিটি পাস করে আসলো, আমরা তার যাচাই করি তার ইচ্ছাটা কতটুকু। আমরা তাকে প্রথমে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে শুরু করাই, কি করতে চাও, তুমি কি করতে চাও, আমরা আইডিয়াও দিই, তুমি যেটা আসো এটা অনেক আছে, এটা না দিয়ে এদিকে যাও। আমাদের একটা পরামর্শক সেল আছে। আমাদের বিভিন্ন জায়গায় শিক্ষা, কোন ব্যবসা করলে কিংবা ব্যবসা হতে গেলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কোনো ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে গেলে ব্যবসার শুরু থেকে, সে কিছুই জানে না ব্যবসার শুরু থেকে 10 বছর তাকে কমপক্ষে নির্দিষ্টভাবে একাগ্রতাভাবে তাকে কাজ করতে হবে, তার কমিটমেন্ট ঠিক রাখতে হবে, তাকে সৎ হতে হবে, আস্তে আস্তে এগোতে হবে। দেশের কৃষিকে এগিয়ে নিতে বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ এ ব্যাংকের অন্যতম নীতি। বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি খাতে প্রায় 1.5 কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে এই বাণিজ্যিক ব্যাংক। আর কৃষি খাতে এ ঋণের পরিমাণ 65 কোটি টাকারও বেশি। শীর্ষকর্তা জানালেন, কৃষিভিত্তিক যে কোনো প্রকল্পের জন্য তার প্রতিষ্ঠানে ঋণ পেতে পারেন গ্রাহক। তবে ঋণ পেতে হলে গ্রাহককে আসতে হবে পুরোপুরি প্রস্তুতির সাথে। ছোটবেলায় একটা সাইনবোর্ড দেখছিলাম, ছোট ছিলাম তখন, ছিল একটা স্টুডিওর একটা অ্যাডভার্টাইজমেন্ট। তখন তো অ্যাডভার্টাইজমেন্ট টেলিভিশনে ছিল না, এত টেলিভিশন ছিল না, তো মানে কেনাপি যেটাকে বলে সাইনবোর্ডে একটা ফটোগ্রাফারের দোকান ছবি তোলে, তার অ্যাডভার্টাইজ ছিল রূপ থাকলে তুলে দেব, রূপের চেহারা তুলে দেব, আর না থাকলে রূপটা গড়ে দেব। বুঝছেন, যে কেউ আসুক না কেন আমাদের কাছে, যদি ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসে, আমাদের ব্যাংক তাদের ওয়েলকাম জানাবে। 1 2 নম্বর হচ্ছে, যার ইচ্ছা থাকবে আমরা তাকে বুঝতে পারবো তার ইচ্ছা আছে কিনা, তার ধৈর্য ক্ষমতা কতটুকু, তার পেশেন্ট নেওয়ার ইচ্ছাটা তাকে আছে কিনা, সে রিয়েল ব্যবসায়ী হতে চায় কিনা। অল্প দিন কাজ করলেই, আমরা কথাবার্তা বললেই বুঝতে পারবো। তাদের দরজা আমাদের ব্যাংকে অলওয়েজ ওয়েলকাম। তো ব্যাংক এমন একটা জিনিস যেখানে কিন্তু সেই ব্যাংক ইচ্ছে করলে অনেক কর্মসংস্থান করতে পারে, উদ্যোক্তা সৃষ্টি করে অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারে তাদের ব্যাংকের শাখা সম্প্রসারণ করে। বাট আমাদের উদ্দেশ্য থাকতে হবে ভালো, উদ্দেশ্য থাকতে হবে যে না, আমরা একটা কিছু করবো, একটা কিছু করে সেটা দেখাতে চাই। নারীর ক্ষমতায়নে কেন্দ্রীয় ব্যাংকের দিক নির্দেশনা মেনে 36 জন নারী উদ্যোক্তাকে প্রায় 14.5 কোটি টাকা ঋণ দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। কর্মসংস্থান সৃষ্টি ও ক্রমবর্ধমান অর্থনীতির চাকাকে সচল রাখতে তরুণ ও নতুন উদ্যোক্তাদের প্রাথমিক পুঁজির জন্য এ ব্যাংকে আসার আহ্বানও জানালেন শীর্ষকর্তা। যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য নির্ভর করে
ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ধারাবাহিকতার উপর। দর্শক, এই ছিল আমাদের এ সপ্তাহের কর্তার অর্থকথায়। দেখা হবে আগামী সপ্তাহে।